দেখুন, সুদীর্ঘকাল শিলিগুড়ি পৌর কর্পোরেশন তথা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পরে হলো 2011 পরে, তার আগে HGDA এবং পুরনগর উন্নয়ন মন্ত্রী বামফ্রন্টেরই ছিলেন একজন। তিনি যেভাবে ধীরগতিতে শিলিগুড়িকে পিছিয়ে দিয়েছেন, আমরা 2011 সালে রাজ্যে আসি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আমাদের মন্ত্রী ছিলেন তা সেই গৌতম দেব। এখন বর্তমান উনি মেয়র। উনি প্রচুর উন্নয়ন করেছেন ফুলবাড়ি তথা শিলিগুড়ি শহর সংলগ্ন এরিয়া। এখন আমরা মাত্র এই প্রায় 2.5-3 বছর হয়েছে আমরা শিলিগুড়ি কর্পোরেশনে এসেছি। আমাদের বোর্ড আগে 1.5 বছরের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ BOA ছিল। তো এই কম সময়ের মধ্যে আমরা ব্যাপকভাবে শিলিগুড়ি শহরের উন্নতিকল্পে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। তার মধ্যে দেখুন, জল প্রকল্পটা, শিলিগুড়ি শহরে জলের একটা ক্রাইসিস, এতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে শিলিগুড়ি শহর, সেই দূরদর্শিতা না রেখে যে জল প্রকল্প ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না। এখন আমরা একটা অমৃত 2 একটা জল প্রকল্প শুরু করছি, যেটা গজলডোবা থেকে কাজ শুরু হয়ে গেছে। আশা করি 2 বছরের মধ্যেই আমরা শিলিগুড়ি শহরে যত নগরবাসী আছেন যথেষ্ট পরিমাণ এবং তার সংলগ্ন এরিয়া জল পাবে। এই জল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত STP2 STP3 ফুলেশ্বরী জোড়াপানি নদীর যে জল, সেই জলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরেকটা প্রকল্প STP2 STP3 নেওয়া হয়েছে। STP1ও চালু হবে। এছাড়া সবচেয়ে বড় উদ্যোগ, ফুলেশ্বরী জোড়াপানি যে নদীটি শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে, তাছাড়া মহানন্দা অবস্থা খুবই খারাপ ছিল। আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি এবং এখনও কাজ চলছে। জোড়াপানি ফুলেশ্বরী নদীর পরিষ্কার করার কাজ চলছে এবং সেটাকে তার জীবিত অবস্থায় ফিরিয়ে এনে আমরা ব্যাপক একটা তৈরি করতে পেরেছি শিলিগুড়ি শহরকে পরিচ্ছন্ন রাখা। তাছাড়া আমরা বিভিন্ন অনেক উদ্যোগ নিয়েছি, যেমন ধরুন জঞ্জাল পরিষ্কার। শিলিগুড়ি শহরে আমরা জঞ্জাল পরিষ্কার এবং জঞ্জাল বিভাগ ডিপার্টমেন্টে, তাছাড়া নতুন গাড়ি, নতুন ভ্যান এসব নিয়ে শিলিগুড়ি শহরকে পরিচ্ছন্ন করার কাজে আমরা দ্রুত এগিয়ে চলছি। আমাদের বায়ো জঞ্জাল পরিষ্কার হচ্ছে, বায়ো টেকনোলজি পদ্ধতিতে সেই জঞ্জালগুলোকে আমরা সার রূপে তৈরি করছি। এছাড়া রাস্তাঘাট তো আছেই এবং বিভিন্ন বিকল্প রাস্তা, যেমন ধরুন আমরা ছিলাম না, আমাদের নগর উন্নয়ন মন্ত্রী যখন ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন মেয়র গৌতম দেব, তিনি শিলিগুড়ি টু জলপাইগুড়ি এই একটা বাইপাস রাস্তা করেছিলেন, যেটা ফাটা বেলাকোপার উপর দিয়ে। সেই রাস্তা, সুদীর্ঘ রাস্তা, সেই রাস্তা করেছেন। এছাড়া শিলিগুড়ি শহরকে পরিবেশ মুক্ত করার ক্ষেত্রে বিভিন্ন স্থানে পার্ক, গাছপালা রোপণ, বৃক্ষরোপণ, এই সৌন্দর্যায়নের ক্ষেত্রে ঘাটগুলোকে পরিষ্কার, নদীকে পরিষ্কার ইত্যাদি অনেক কাজ করেছে। শিলিগুড়িতে স্বাস্থ্য ব্যবস্থার হাল আগে বলতে গেলে খুবই খারাপ ছিল। আপনি আজ জনগণের মুখে শুনবেন আমরা স্বাস্থ্য ব্যবস্থার একটা বিরাট উন্নতি ঘটিয়েছি। আগে শিলিগুড়ি যে ডিভিশন স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেই স্বাস্থ্যকেন্দ্রে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার, তারপর তার পরিষেবা, এবং আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য সাব সেন্টার, সাবস্টেশন, স্বাস্থ্যকেন্দ্র তৈরি করছি। ইতিমধ্যে আমাদের কাজ চলছে, 2-1টি স্বাস্থ্যকেন্দ্র তৈরিও হয়েছে এবং বিভিন্ন এই যে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তাদের পরিষেবা, ব্লাড টেস্ট ইত্যাদি, এলাইজা মেশিন এগুলো করছে। আর এই বছর আমরা বলতে পারেন আপনারা ডেঙ্গু প্রকোপ থেকে একদম মুক্তই প্রায় শিলিগুড়িতে, তেমন কোনো ডেঙ্গু প্রভাব আমরা ফেলতে দিইনি। হাসপাতালে অপারেশন খুব একটা বলছেন বন্ধ হয়েছে, তা নয়, মেডিকেল তো কাছেই আছে।
এবং অপারেশন ছোটোখাটোগুলো হাসপাতালেই হয়, আর মেডিকেল কাছে আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠানো হয় যদি যেগুলো বড় এবং ক্রিটিক্যাল পাঠানো। কিন্তু বড় যেটা অভিযোগ উঠে আসছে ডাক্তারদের কাছ থেকে, তারা বলছে তো যে শিলিগুড়ি যে হাসপাতাল, সেই হাসপাতালে জলের ব্যবস্থা নেই, যার কোনো অপারেশন হচ্ছে না। এই ব্যাপারে আমি কি আমার নলেজে নেই, আমি এই ব্যাপারে বলতে পারবো না। এটা জল বিভাগ বলতে পারবে, এরকম হওয়া উচিত নয়, এটা আমি জানি না। এর জন্য কোনো ব্যবস্থা নেবেন কি? অবশ্যই কর্পোরেশন যদি হাসপাতাল যেটা আছে মেডিকেল, সেটা কর্পোরেশনের আন্ডারে নয়, তবু কর্পোরেশনকে জানলে বা জানালে অবশ্যই নেবে। এই ব্যাপারে কর্পোরেশন উদ্যোগ নেবে। ইতিমধ্যেই আমরা তার ব্যবস্থা করে যাচ্ছি। এটা দেখুন, আমাদের আগের যে সরকার বা বোর্ড ছিলেন, তাদের অদূরদর্শিতা, তারা জলের একটা সমস্যা নিয়ে চিন্তাভাবনাই করেননি। অদূর ভবিষ্যতে শিলিগুড়িতে এই জলের একটা ক্রাইসিস হবে। যাই হোক, আমরা আসছি, আমরা এসেই সেই উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনাদের বলেছি অমৃত 2 আমরা স্টার্ট করেছি, 2 বছরের মধ্যে সমস্যা মিটে যাবে। এবং হাসপাতালের ব্যাপারে যে জল, সেটা আমরা বিকল্প ব্যবস্থা আপাতত 2 বছরের জন্য নিচ্ছি, উদ্যোগ নেওয়া হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে। এই সমস্যা আশা করি থাকবে না, আমরা মিটিয়ে দেব। দেখুন, এই প্রকল্প শুধু শিলিগুড়িই নয়, পুরো নর্থ বেঙ্গল এবং সারা পশ্চিমবাংলা এই লক্ষ্মী ভাণ্ডার ব্যাপক হারে প্রতি বাড়ি বাড়ি পাচ্ছে। মহিলারা, নারীরা আজ এই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে ভীষণ খুশি। তাদের যে সাময়িক অসুবিধাগুলো দূর হচ্ছে, রূপশ্রী, কন্যাশ্রী, এই প্রকল্পগুলো ইতিমধ্যেই বিখ্যাত, মানে বিশ্বে সর্বজনবিদিত, এবং সবাই তাকে বাহবা দিচ্ছে। এই লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও যে বৃদ্ধ ভাতা, অন্যান্য প্রকল্পগুলো নিয়েছে, সেই প্রকল্পগুলো তো তুলনাহীন। এই ব্যাপারে আমরা খুবই আশাবাদী এবং মানুষজন খুব খুশি। সবুজ সাথী তো আপনারা জানেন, স্কুলে ছাত্রছাত্রীদের পড়ালেখা, পড়তে স্কুলে যাওয়া, তার সমস্যার কথা ভেবে চিন্তেই সে অনেক আগে থেকেই এই সবুজ সাথী প্রকল্প চালু করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি সবুজ সাথীর সাথে সাথে বই, জামা ইত্যাদিও দিয়েছেন। স্কুলে স্কুলে স্কলারশিপ, কলেজে পড়ার জন্য মেয়েদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দিচ্ছেন, এবং ট্যাবও দিচ্ছেন, যাতে তাদের পড়ালেখার কোনো অসুবিধা হয় না। এগুলো তো আছেই, এবং এটাতে মানুষজন খুব খুশি। বিরোধীরা তো তারা নিন্দা করবেই, তাদের এজেন্ডা হাতে কিছু নেই। দেখবেন ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে ওরা সরব হয়ে যাচ্ছে, যেগুলোর কোনো বাস্তবে তাদের কোনো ভিত্তি নেই, করে নিচ্ছে। এখন বিরোধীরা বলবে, ওরা বলতে থাকুক, আমরা আমাদের উন্নতি, আমাদের ডেভেলপমেন্টের দিকে মনোযোগ আমাদের দেওয়া উচিত, আমরা সেই দিকেই লক্ষ্য রাখছি। সাধারণ মানুষ তৃণমূল আর অমুক দল, এটা তো আমি বুঝি না। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, সে জায়গায় সে তৃণমূল করে কি সিপিএম করে কি বিজেপি করে, এটা তো আমরা বুঝি না। সবাই পাচ্ছে, বিরোধীরা তো বলবেই। এখন দেখুন, সাধারণ মানুষের টাকা, আজ কেন্দ্রীয় সরকার বহুদিন যাবৎ আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে, অথচ দোষারোপ করছে আমরা সেই টাকা পাচ্ছি না। তবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে তা রাজ্যের ফান্ড থেকে টাকা সেই গরিব যারা আবাস যোজনার আওতায় এসেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে, এরকম ঘোষণাও করেছেন, চেষ্টাও করে যাচ্ছেন। বিরোধীরা আগে সেটা বলুক যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেটা নিয়ে সুর তুলুক, কে পাচ্ছে সেটাও দেখুক। এসব বিরোধীরা বলতেই পারে, কিন্তু আসল কথাটা বলছে যে বিজেপিতে নাম লেখালে ওয়াশিং মেশিনে ধোয়া। তো মানুষ তো বোঝে, আজ জনগণ সব বোঝে। ও শুভেন্দুবাবু 10 বার কেন 100 বার বলুক, এতে কিছু হবে না। উনি এটা সুর তুললেও বলার কিছু নেই, নিজেও তো চোর। নিজে চুরি যদি করে থাকে, তাহলে হঠাৎ করে বিজেপিতে গিয়ে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। এগুলো বিজেপির বক্তব্য, এগুলো আমরা তার দিকে কান দিই। তাহলে কি ডবল ইঞ্জিন সরকারের এক ইঞ্জিন কি চোরের আখড়ায় পরিণত হলো?
না, ডবল ইঞ্জিন সেটা ওদের ব্যাপার, ওরা কি বলে বলুক। আমরা তো এইসব ব্যাপারে কারো অভিযোগ শুনতে চাই না। প্রমাণ করুক, বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, কোনো প্রমাণ পাচ্ছে না। এটা একটা পশ্চিমবাংলায় এক সরকারকে অস্থির করার একটা ওদের সিবিআই, হ্যাঁ, একটা অস্ত্র নিয়ে বারে বারে আঘাত করার চেষ্টা করছে। সাধারণ মানুষ সেটাকে এতদিন দেখেছে, এখন তা প্রত্যাখ্যান করেছে, তাদের কথা কোনোটাই শুনছে না। দেখুন, আরজি করের ঘটনা এটা সত্যিই একটা নৃশংস দুঃখজনক ঘটনা। এটা আমরা কামনা করি না এবং আমরা দোষীর শাস্তি চাই, আজও চাই, সেদিনও চেয়েছিলাম। প্রথম দিনই আমাদের মুখ্যমন্ত্রী সেই আরজি করের ঘটনা যে দোষী তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু এখন তো সেই কেসটা সিবিআইয়ের হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে, সুপ্রিম কোর্টের গিয়েছে। এখন তো আমরা চাই, আমরা তো তার বিচার চাই, তার শাস্তি চাই এবং খোঁজ করুক কী হয়েছে। আজ পর্যন্ত তারা কিছু করতে পারলো না। দেখুন, কেন্দ্রীয় সরকার এসব নিয়ে চিৎকার চেঁচামেচি করছে, বা যারা করেছে তারা কি মণিপুরের ধর্ষণকাণ্ডের ঘটনাটা জানে না? তারা কেন চুপচাপ? প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এতদিন হয়ে গেল নীরব কেন? তিনি একটিবারের জন্য একটা বাক্য ব্যয় করছেন না। তাহলে তার কি আসা উচিত না? পশ্চিমবাংলা নিয়ে এত কথা বলছে। পশ্চিমবাংলায় আমরাও সেই আরজি করের ঘটনার বিচার আমরা আজও চাই। আমরা বসে আছি, সে তৃণমূলই হোক আর যেই হোক, তাকে আমরা দোষী চাই। সমস্ত ঘটনা তদন্ত করে তার শাস্তি হোক। আপনি লক্ষ্য করবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছেন ধর্ষকদের ফাঁসি চাই, শাস্তি চাই। কোন কোন রাজ্যে আছে এরকম মুখ্যমন্ত্রী প্রথম দিনই তার শাস্তি এবং তার ফাঁসি দাবি করেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য বারবার চিৎকার করে বলেছেন যে আমরা দোষীর শাস্তি চাই এবং ফাঁসি চাই, এবং ও খুব তাড়াতাড়ি চাই। এই জন্য বিধানসভা একটা এই ধর্ষকদের ফাঁসির জন্য বা শাস্তির জন্য খুব দ্রুত যে যেন ঘটে, তার জন্য বিধানসভা একটা আইনও পাশ করেছেন। পাশ করে আপনি দেখবেন সংসদে পাঠিয়েছে। এটা তো বিজেপি একবারও বলছে না, বা কেন্দ্রীয় সরকার একবারও বলছে না। এটা দেখা উচিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম এখনও স্পষ্ট ভাষায় বলেছেন দর্শকদের আমরা অতি দ্রুত শাস্তি চাই এবং বিচার চাই। দেখুন, কন্যাশ্রী বিশ্ব দরবারে আজ সমাদৃত। এই কন্যাশ্রীর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরস্কারও পেয়েছে। আর সেই দিবসে মেয়েরা, কন্যারা তাদের যে প্রতিবাদ করতে পারবে না, কে বলেছে? এই ন্যাক্কারজনক ঘটনা, যেটা আমরাও সমর্থন করি না এবং আমরাও তার শাস্তি চাই, বিচার চাই, সেই দিবসে কন্যারা অবশ্যই নামতে পারেন। এটাতে দিবসের ব্যাপার নেই, এটা তাদের অধিকার, তাদের এটা বিষয় হচ্ছে তাদের এটা বিচার তারা চাইবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিরোধী পক্ষ এত লাফালাফি করছে, তারা কেন নীরব? আমাদের মণিপুরের ঘটনা নিয়ে, হাথরসের ঘটনা নিয়ে, আমাদের পশ্চিমবাংলার আরজি করের ঘটনা নিয়ে এখনও কোনো সুরাহা আসতে পারছেন না কেন? তারা কি করছেন? তারা সেই ব্যাপার নিয়ে তো একবারও উচ্চবাচ্য করছেন না। আর সেদিন যে রাত দখলের ঘটনা বলছেন, আমরা দেখবেন, আপনাদের কাছে নিশ্চয়ই এর প্রমাণ আছে যে রাস্তাঘাটে যেই জায়গায় জমায়েত হয়েছে, প্রচুর পরিমাণে লিকারের বোতল ফেলে ফেলে তারা কি অবস্থায় ছিল, সেদিন কি তাদের আমরা সুরক্ষা দেইনি? আমরা সবই সুরক্ষা দিয়েছি, তারা যাই করুক না কেন। তারা যা রাস্তায় নেমেছে, তারা ধিক্কার জানাতে না প্রতিবাদ জানাতে করেছে, সেটা আমাদের সন্দিহান হয়ে দাঁড়ায়। প্রতিবাদ আমরা অনেক দেখেছি, প্রতিবাদের একটা ধরন হয়। প্রতিবাদ করতে আমরা সুভাষচন্দ্র বোসকেও দেখেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহুবার প্রতিবাদ করেছেন। আমাদের প্রতিবাদের একটা ধরন ছিল, কিন্তু হাতে তালি দেওয়া, বাজনা বাজানো, নৃত্য করা, এগুলো কী ধরনের প্রতিবাদ? এসএফআইয়ের ছেলেরা কিভাবে তারা এটাকে উৎসাহ পালন করছে না উৎসব পালন করছে বোঝা মুশকিল, না প্রতিবাদ করছে। প্রতিবাদের ধরনের তাদের দেখে মানুষ তো তাদের ঘেন্না করছে।